বাজারটা কি আসলে আপার ট্রেন্ডে আছে কিনা? আমাদের গ্রোথ যেটা শুরু হয়েছে ক্যাপিটাল মার্কেটে সেটা আরো কিছুটা সময় সাস্টেইন করবে। মার্কেটের মধ্যে টাকা ছিল, এগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো স্মার্ট মানি এখানে ঢুকেছে। একটা দিক হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে। কি কি জিনিস মাথায় রাখলে তার জন্য এটা লাভজনক বিনিয়োগে রূপান্তর করা সম্ভব হবে? আমি একেবারে জাং কিছু কিনছি, টিন কিনতেছি, হ্যাঁ ময়লা কাগজ কিনতেছি, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিস রহমান। 7 কার্য দিবস পর গত বৃহস্পতিবার সূচকে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এই গত 7 দিন কিন্তু টানা নেতিবাচক প্রবণতাই ছিল। এর আগে আমরা 1 মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে একটা ইতিবাচক প্রবণতা দেখেছি। তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় 1000 পয়েন্ট বেড়েছিল। এই পুঁজিবাজারের এই উত্থান এবং তারপরে যে দর সংশোধন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ, আপনাকে টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা প্রথমে একটু জানতে চাই, আসলে এই মার্কেটের 1 মাসের একটা ছোট র্যালির পর, 1000 পয়েন্টের একটা র্যালির পর আমরা দেখছি যে প্রায় 300 পয়েন্টের একটা কারেকশন হয়েছে। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটাকে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। দুটা কারণ, একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যাংক মানে পুঁজিবাজারে যেটা হয় সেটা হচ্ছে ইট উইল টেক টাইম টু বিল্ড আ কনফিডেন্স খুব সহজে হারিয়ে যায় এবং সময় লাগে এটা। তো 1000 পয়েন্ট এটা কিন্তু একটা আমাদের মার্কেটটা যে কারেকশন হয়েছে, আমাদের ইকোনমি যে একটা মানে ভিত্তির উপরে দাঁড়াইছে সেইটার কিন্তু সিগন্যাল দেয় এবং ইনভেস্টরদের যে আগ্রহ আছে সেই সিগন্যালটা দিয়েছে। এখন 1000 পয়েন্ট তো অনেক পয়েন্ট, সেই জায়গাতে অনেকে প্রফিট টেক করবে, এইটাই স্বাভাবিক। এবং এই যে বৃদ্ধিটা হয়েছিল, এই বৃদ্ধিটা হয়েছিল মূলত খুব ভালো কোম্পানি শেয়ার দিয়ে হওয়ার কারণে যেটা হয় যে, এবং বৃদ্ধিটা প্রায় অনেক শেয়ারের 30% 35% গেইন হয়েছে। এখন বেশিরভাগ ইনভেস্টর অনেক স্মার্ট, তারা 30% 35% গ্রোথটাকে সুপার নর্মাল প্রফিট ধরছেন এবং এইখান থেকে প্রফিট ওনারা টেক করবেন। এইটাই স্বাভাবিক ঘটনা এবং এই স্বাভাবিক ঘটনাটাই হয়েছে। এবং ওইখানে 300 পয়েন্ট যে পড়ার পরে আবার দেখা যাবে যে আমরা 200 পয়েন্টের একটা জাম্প পাবো বা 100 পয়েন্টের জাম্প পাবো, তারপর আবার পড়বে, এভাবেই কারেকশন করে একটা লেভেল অ্যাচিভ করবে, এটাই আমরা আশা করেছিলাম। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই 300 পয়েন্ট পড়ার পরে আবার 200 পয়েন্ট বেড়ে আবারও মানে একটা উত্থান পতনের বা মধ্য দিয়ে বাজারটা একটু বাড়বে, সেরকম কি মনে হচ্ছে আপনার? বাজারটা কি আসলে মানে আপার ট্রেন্ডে আছে কিনা? আমাদের দেখতে হবে যে গতবার এই যে 1000 পয়েন্টের যে বৃদ্ধিটা হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল। প্রথম ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের ইকোনমিটা ভালো হয়েছিল, যার সিগন্যালটা আমরা পেলাম যে আমাদের রিজার্ভ পজিশনটাতে আমরা ভালো ভালো নিউজ পাচ্ছিলাম রিজার্ভ পজিশন সম্পর্কে। এটা বিদেশি বিনিয়োগকারীকেও আকৃষ্ট করছে, বিদেশি বিনিয়োগকারীকেও একটা মেসেজ পাঠাইছে যে না, তোমাদের কারেন্সিটা আর ফল করবে না, এই কারেন্সিটা আর ফল করবে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ভালো সংস্কার আমরা আশা করছিলাম বাংলাদেশ ব্যাংকের থ্রুতে হচ্ছে। অনেকগুলা ব্যাংক খুব ভালো প্রফিট মানে ক্লিয়ার সাইন দেখিয়ে দিয়েছে যে আমরা এখন এবং আগামী দিনগুলোতে, আগামী 5, 10, 15 বছর আমরা ব্যাংকিং সেক্টরে লিড দিব। তাদের যে এই ক্লিয়ার মেসেজটা, ক্লিয়ার লিডটা মানুষকে আকৃষ্ট করেছিল। এবং রাজনীতি থেকে যে মেসেজটা আমরা পাইলাম যে না, আমাদের একটা ফেজ, একটা কুশন পিরিয়ড শেষ হয়েছে, আমরা এখন ন্যাচারাল যে প্রসেসটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উত্তরণের যে প্রয়োজনীয়তা, সেটা সম্পর্কে যখন আমরা প্রধান উপদেষ্টা থেকে মেসেজটা পাইলাম, তখন কিন্তু মানুষের ইনভেস্টমেন্টটা প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। তো এই প্রতিটা জিনিসই কিন্তু এখনও বিরাজ করছে, যদিও হয়তো বা রাজনীতিতে কিছু অনিশ্চয়তা আসছে। তো আমরা আশা করতেছি যে এই অনিশ্চয়তাটা থাকবে না, রাজনীতিবিদরা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিবেন এবং এই উত্তরণটা ওনারা যদি উত্থানটা ঠিক রাখতে পারেন, আমার মনে হয় না যে আমরা খুব বেশি নেগেটিভ কিছু দেখব। এই আমাদের গ্রোথ যেটা শুরু হয়েছে ক্যাপিটাল মার্কেটে, সেটা আরও কিছুটা সময় সাস্টেইন করবে এবং আমরা যদি ভালো ইনপুট দিতে পারি, এত নেতিবাচকতার পরে যদি আমরা ভালো ইনপুট দিতে পারি, ইনভেস্টররা যদি
মেধাবী আচরণ করেন, ইনভেস্টররা যদি সত্যিকারের শিক্ষা নিতে পারেন, তাহলে এটা অসম্ভব কিছু না, আমাদের পুঁজিবাজারটা গ্রোথ পাথেই থাকবে। গত 3 মাস আগেও আপনি একজন মার্চেন্ট ব্যাংকার ছিলেন, 3 বছরের মতো কাজ করেছেন, এটাকে সিকিউরিটিজে কাজ করেছেন। তো আপনার এই যে মার্কেটের যে এখন যে মানি ফ্লো, সেই জায়গাটার আপনার বিশ্লেষণ কি? আসলে এই যে বিনিয়োগগুলো হচ্ছে, এখন যে শেয়ারটার দর বাড়ছে, এগুলো কি মার্কেটের ইনহেরেন্ট পাওয়ার থেকে হচ্ছে না? মানে মার্কেটের মধ্যে টাকা ছিল, এগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে না, কোনো স্মার্ট মানি এখানে ঢুকেছে? আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে একটু নেগেটিভ জায়গায় তৈরি হয়েছে, অনেকে ইনভেস্টমেন্ট করছেন, অনেকে দেখতে যাচ্ছে যে আসলে কিছুদিন যাক, নতুন সরকার আসুক, অথবা সব মিলে একটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে মানি যেগুলো ইনজেক্ট হচ্ছে, সেটা কি স্মার্ট মানি, না মার্কেটের আসলে এটা সব সময় থাকে এই অর্থগুলো? একটা দিক হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, এই ব্যাপারে যেই কতটুকু সত্য মিথ্যা সেটা কিন্তু আমরা পেপার থেকে দেখছি, যে নিউজ পেপারগুলো আপনারাই নিউজ করছেন যে ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, আপনারা লিস্ট ধরে ধরে দিয়েছেন কোন কোন সেক্টরে ফরেন ইনভেস্ট হয়েছে, কোন কোন মানে ইনভেস্টমেন্ট গ্রেড সিকিউরিটিজে, ইকুইটিতে ফরেন ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা সম্পর্কে নিউজ আপনারা দিয়েছেন। তাহলে ওইখানে একটা জিনিস আমরা পাইলাম যে একটা ইনভেস্টমেন্ট হয়েছে। তারপর দ্বিতীয় জিনিস হচ্ছে ইন্টারেস্ট রেট এই সময় কিন্তু কমে আসছিল মানুষের, কিন্তু তাহলে দেখা গেল যে ইয়েতে এইখানে এই আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের একটা প্রবণতা আসছে, একটা জায়গা তৈরি হয়েছে। তারপরে জিনিসটা হচ্ছে যে অনেকে আবার ইন দ্য মিন টাইম ইনিশিয়াল যে শকটা গত বছর থেকে বেশ কয়েকটা পরপর ওয়েভ অফ শকস আসছিল, সেটাকে গুছায় নিতে পারছেন। তারাও কিন্তু দেখা গেছে এভারেজ করার জন্য বা ভালো ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে কিছু পয়সা বের করে আনার জন্য কিন্তু মোটিভেশন পাইছেন। আর একটা মোটিভেশন হচ্ছে, আমি আগেই বললাম যে বেশ ক্লিয়ার আমরা সিগন্যাল পাইলাম যে বেশ কিছু কোম্পানি আসলে শক প্রুফ এবং তারা গ্রোথ পাতে আছে, তারা ভালো কিছু করতেছে, সেই ব্যাপারে কিন্তু আগ্রহ তৈরি হয়েছে, যার কারণে আমরা ইনভেস্টমেন্ট তো আসছিল। এইটাই আমার কাছে মনে হয়েছে যে কিছু স্মার্ট মানি আসছে, কিছু ফরেন ইনভেস্টমেন্ট আসছে, কিছু লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের উইদিন দ্য সিস্টেম এখানে হয়েছে, যার কারণে আমি মনে করি না যে ইনভেস্টমেন্টটা হুট করে পড়ে যাবে। আমার মনে হয় ইনভেস্টমেন্টটা গ্র্যাজুয়ালি হইতে থাকবে। এখন একটু জানতে চাই যে এখন যে মার্কেটের যে ছোট র্যালিটা হয়েছে, এই জায়গা আপনি কি খুব রেশনাল বিহেভিয়ার দেখেছেন কিনা বিনিয়োগকারীদের মধ্যে? আমাদের এইটা তো অস্বীকার করার কোনো কারণই নাই যে আমাদের ওভারঅল যদি আমি বলি যে 100% ইনভেস্টরের মধ্যে কত পার্সেন্ট রেশনাল, আসলে এটা 20% হবে অ্যাট বেস্ট, বা 10% অ্যাট বেস্ট হবে। সবাই আসলে হার্ড বিহেভিয়ার করছে, যে একটা লিডার তাকে হয়তো বা ফলো করছে, বা 5টা লিডার তাকে ফলো করতেছে, সে হয়তো বা একটা মেসেজ পাচ্ছে যে ভালো ইনভেস্টমেন্টে যাও সেইটার। আবার দেখা যাচ্ছে ওর তো ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে যে জাঙ্ক শেয়ারে পয়সা বানানো, তো তারপরে আবার যেই পথে সে আবার ফিরে গেছে যে আচ্ছা আমার ওইখানে তো পয়সা হয়েছে কিছু, আবার এই জাঙ্ক শেয়ারে যাই না, ওইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই জাঙ্ক শেয়ারটা 300 টাকায় থাকে, 400 টাকায় থাকে সবসময়, এখন 300 টাকা আছে, তাইলে আমি এখন একটা ধরি। আবার বিভিন্ন গ্যাম্বলাররাও তো ওইখানেও কিছু আছে, ওনারাও মেকানিজম করছে, তখন দেখা যাচ্ছে আবার ওই ইয়েতে ওই পথেও আবার চলে গেছে কিছু মানি, কিছু ইনভেস্টমেন্ট চলে গেছে। আমরা যে নিয়ন্ত্রক সংস্থা নিয়ে মাঝখানে একটা মানে আমরা দেখেছি একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছিল, আপনার সাথে এর আগেও বহুবার কথা হয়েছে যে আসলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ঠিকভাবে ফাংশন করছে কিনা, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি এই পরিবর্তন দেখছেন কিনা? মানে আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরের যে পরিবর্তন বিএসসিসিতে যে পরিবর্তন দেখা যাচ্ছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে যে দেখা যাচ্ছে, সেই বিষয়টা আপনি আসলে একটু যদি মূল্যায়ন করেন যে কিরকম পরিবর্তন দেখছেন? আগে যেটা হইতো একটা দীর্ঘ সময়ে একটা পাওয়ার সেন্টার তৈরি হয়ে গেছে, তারপরে অনেক দুষ্ট লোকের চোখ পড়ে গেছিল যে ক্যাপিটাল মার্কেট থেকে তো এভাবে ইজি মানি তৈরি করা যায়। তো সেই জায়গাটাতে তো একটা ছেদ পড়ছেই, সেই জায়গাতে তো একটা মানে ব্রেকডাউন হয়েছে। আর আরেকটা জিনিস,
তারপরে নতুন যেই প্রশাসনটা আসলো বিসেকে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জেও টু সাম এক্সটেন্ট, উনাদের নামে তো আমরা ওই ধরনের অসৎ প্রবণতা দেখি নাই। তো এইখানে ওনাদের একটা ইন্টারেস্ট আছে, আকাঙ্ক্ষা আছে যে ভালো কিছু করার। এখন ইকোনমিক সিচুয়েশনের কারণে, নানা জিনিসের কারণে দেখা যাচ্ছে যে সহজেই এই ভালো জিনিসটা হয়ে উঠবে না। তারপরে তো এই ব্যাপারটা তো আছে যে ওইখানে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যেহেতু একটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা এখন ভালো পথে নিয়ে যেতে হবে। এখানে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিসেককে, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জকে, এবং আমাদের ওভারঅল যারা মার্কেটে আমরা আছি, আমাদের ক্যাপিটাল মার্কেটকে পরিচালনা করার জন্য, সামনের দিকে আগায় নেওয়ার জন্য আমাদের রিসোর্স কিন্তু খুবই কম। এই বিশেষ করে হিউম্যান রিসোর্স খুবই কম। এই হিউম্যান রিসোর্স, এক্সিস্টিং হিউম্যান রিসোর্স যেটা আছে ভালোটা, সেটাকে রিটেইন করতে হবে। আমি 3 বছর কেউ হয়তো বা পারফর্ম করছে, লাস্ট গভর্নমেন্টের সময় সে হয়তো বা ছিল, এই কারণে আমি ফেলে দিলাম, ঝেড়ে ফেলে দিলাম, এটা খুব ভালো কাজ হবে না। তার নলেজটা, এক্সপার্টাইজটাকে কাজ করাইতে হবে। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইয়াং প্রফেশনালসদের তৈরি করতে হবে। আমি বহু ইয়াং প্রফেশনালস ঢাকা স্টক এক্সচেঞ্জে, বিসেকে এবং ক্যাপিটাল মার্কেটে দেখেছি, যারা 15 বছর 20 বছর ধরে কাজ করছে, কিন্তু তারা প্রপার মেন্টরশিপ পায় নাই, প্রপার গাইডলাইন পায় নাই, প্রপার এখন মোটিভেশনই নাই ভালো হবার, বড় কিছু হবার। তো এইটা কিন্তু আসলে খুব বেশি মানে ভালো কিছু না। তো বিসেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে নিজেদের যে লোকবল আছে সেইটার ম্যাক্সিমাম বেস্ট পসিবল ইউজটা এনশিওর করতে হবে, প্রফেশনালস নিয়ে আসতে হবে, এবং টোটাল সিস্টেমটাকে আরও মানে প্লেফুল করতে হবে, আরও বেশি একটা ভাইব তৈরি করতে হবে। মানে একদিনে কিন্তু ব্র্যাক ব্যাংক তৈরি হয় নাই, একদিনে কিন্তু প্রাইম ব্যাংক তৈরি হয় নাই, একদিনে কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তৈরি হয় নাই। আমরা যদি ব্যাংকিং সেক্টরে দেখি, এটা একদিনে স্কোয়ার ফার্মা তৈরি হয় নাই, বেক্সিমকো ফার্মা ভালো প্রতিষ্ঠান, একদিনে তৈরি হয় নাই। এটা কিন্তু মানে জেনারেশনের পরে জেনারেশন, বছরের পর বছর ম্যানেজমেন্ট ট্রেইনিদের ইনপুট দিয়েছে, ভালো অর্গানাইজেশনাল কালচারের মধ্যে দিয়ে গেছে, তারপরে একটা লেভেল অ্যাচিভ করছে। এখন আমরা তো বাংলাদেশের মানুষরা স্কোয়ার ফার্মা নিয়ে, ব্র্যাক ব্যাংক নিয়ে, প্রাইম ব্যাংক নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে আমরা তো গর্ব করি বিশ্ব দরবারে, এটা প্রেজেন্টেবল। জি, এই যে একটা বিষয় একটু জানতে চাই, যে আপনি বলছেন যে ম্যান পাওয়ারের যে মানে তৈরি হয় না, আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের ম্যানেজিং ডিরেক্টর, সিটিও, চিফ টেকনোলজি অফিসার থেকে তাদেরকে পেতেই একটা সমস্যা হচ্ছে। মানে ওভারঅল আপনি বলছিলেন যে ম্যান পাওয়ারের ঘাটতি, এই ঘাটতিটাকে আসলে মানে স্থানীয়ভাবে পূরণ করা যাচ্ছে না, নাকি আপনার কি মনে হয়, আপনি যেহেতু দীর্ঘ সময় এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল, সেই জায়গায় আসলে ঘাটতিটা কোথায়? ঘাটতি হচ্ছে যে এখানে লিডারশিপের তো কোনো ধারাবাহিকতা নাই, হলিস্টিক অ্যাপ্রোচ নাই, যে আমার একটা ফল ব্যাক প্ল্যান থাকতে হবে। আমি চলে গেলে, একটা ডিপার্টমেন্টের হেড সে চলে গেলে কে লিড দিবে, এই ডিপার্টমেন্টটা এই বছর এই কাজটা করছে, নেক্সট বছর কি কাজ করবে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ টার্গেটটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্তত আমরা দৃশ্যমান দেখি না, বিসেকের দৃশ্যমান দেখি না। যে আমার কিন্তু ওই রকম কোনো টার্গেট নাই যে আমার এখানে 80 সালে 90 সালে 10টা এমএনসি আসছে, তাহলে আমাদের 2000 সালে আরও 10টা আসার কথা ছিল, 2010 সালে আরও 10টা আসার কথা ছিল, 2025 সালে আরও 10টা আসার কথা ছিল, এরকম কিছু নাই। যে টার্গেট ওরিয়েন্টেড নাই, টার্গেটের ওরিয়েন্টেশন নাই, কোথায় আমার ল্যাপসেস হচ্ছে, কোথায় আমার এক্সেলেন্সে ঘাটতি হচ্ছে, সেই জিনিসটা টার্গেট করা উচিত। তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতেছে, কোন ডিপার্টমেন্টে ল্যাপসেস, কোথায় ল্যাপসেস, আমি নেক্সট এমডি কোথায় পাবো, নেক্সট সিটিও কোথা থেকে আসবে, আমার কিন্তু রেডি থাকবে, চ্যানেল থাকবে। যদি আমি ওই প্ল্যান করি তাহলে শুধু এইখানেই যে অ্যাবজর্ভ হয় তা না, আমরা এইটাকে আমাদের এক্সপার্টদের বিদেশে এক্সপোর্ট করতে পারবো, বিদেশে আমাদের ছেলে পেলে চলে যাবে। এখন এইটা তো হচ্ছে না।
এই যে আপনি এমএনসির কথা বলছিলেন বা ভালো কোম্পানির কথা বলছিলেন যে পুঁজিবাজারে আসছে না, আপনি মার্চেন্ট ব্যাংকে কাজ করেছেন, জি, কেন আসছে না? মানে আসলে ভিতরের গল্পটা কি? ভিতরের গল্প হচ্ছে ওদের জন্য একটা কাস্টমাইজ সলিউশন দরকার। ওদের জন্য যেটা দরকার, আমাদের মার্কেটের জন্য 100 কোটি টাকা 200 কোটি টাকার একটা ফান্ড, একটা আইপিও হিউজ, কিন্তু একটা এমএনসির জন্য নট নেসেসারিলি দ্যাট ইজ হিউজ। ওর জন্য হয়তো বড় ফান্ড দরকার। এখন এই 500 কোটি টাকাটার মার্কেট ইয়ে করবে কি? তারা তো বলে তাদের আসলে ফান্ড দরকার নাই, তাদের যেটা হচ্ছে মানে বিভিন্ন জায়গায় আমরা যেটা শুনি তাদের অফুরন্ত ফান্ড আছে। তাদের যেটা দরকার যে মানে গভর্নমেন্ট তাদের প্রেসারাইজ করে বা আরেকটু কোনো লোভনীয় কিছু দিয়ে যদি নিয়ে আসতে পারে। আসলে ফান্ড দরকার নাই তা না, জিনিসটা হতে হবে কি যে স্ট্যান্ডার্ড চার্ট ব্যাংক পাকিস্তানে কিন্তু এনলিস্টেড, নেসলে পাকিস্তানে এনলিস্টেড। এখন হইতে হবে কি যে ও আসলে ওর স্টেকটা বিক্রি করবে কিছু অংশ, তো ওর যে স্টেকটা, ওই শেয়ার হোল্ডিংটার, ওইটার ভ্যালুটা কিন্তু এই 200 300 500 কোটি টাকা চলে যেতে পারে। তো এইটাকে আমি মার্কেট অ্যাবজর্ভ করাবো কিভাবে, সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে। তারপর ওর কিন্তু কিছু আরও ইয়ে থাকে, কর্পোরেট যে ওর হেডকোয়ার্টার সে লন্ডনে বা জেনেভাতে, ওইখানে কিন্তু কিছু গাইডলাইন করে, ফলো করে। এইখানে কিভাবে অ্যাবজর্ভ করা যাবে, এটা কি ব্রাঞ্চটাকেই কি আমি খালি এখানে এনলিস্ট করব, সেই জিনিসগুলো আমার চিন্তা করতে হবে, কাস্টমাইজ কিছু। তারপরে অ্যাকাউন্টিংয়ের ব্যাপার থাকে, হিসাব। ও এখানে ভয় পায় যে দুইটা রিপোর্টিং, একটা গ্লোবাল রিপোর্টিং আবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডের রিপোর্টিং, সেটাতে যাওয়া যাবে না। দুইটা জায়গায় একই রিপোর্টিং যেন কাজ করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। রিপ্যাট্রিয়েশন হয়, সেই রিপ্যাট্রিয়েশনটা নিয়ে ভয় পায়ও। আপনি যে যতদিন কাজ করছেন তাদেরকে কখনো অ্যাপ্রোচ করেছিলেন বড় কোম্পানি বা এমএনসি কে যে আপনারা আসেন আমাদের মতো করে আপনাদের প্লেস করে, এরকম কোনো অ্যাপ্রোচ ছিল? আসলে হয়েছে কি, এখানে আমাদের এই যে কোম্পানিগুলোতে সিএরা, এরা প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অবগত আছেন। সো এবং নিজেদের মধ্যে কথাটাও তো হয়, এবং এরা কেউ হয়তো বা পাকিস্তানে কাজ করছে, কেউ হয়তো বা কেনিয়াতে কাজ করছে, আসা যাওয়ার মধ্যে থাকে, তো ইন্ডিয়াতে কাজ করছে, দুবাইতে কাজ করছে। ওরা কিন্তু এই মার্কেটগুলোর প্রবলেম সম্পর্কে জানে। সো আমরা যখনই গেছি তখনই এই প্রবলেমগুলোর কথা বলছে, এবং আমরা বিসেকের একটা অ্যাপ্রোচ সম্পর্কে কিন্তু ধারণা ছিল যে এখানেই হবে, এবং এই আমাদের এখানে যে ম্যাল প্র্যাকটিস সম্পর্কে তাদের কিন্তু সম্যক ধারণা আছে, এবং ভয়গুলা সম্পর্কে কিন্তু ধারণা আছে। সো আমরা যখন ফর্মালি যাওয়ার আগে ইনফর্মালি যখন কথা বলছি, তখনই কিন্তু দে শোড দেয়ার রিলেক্টেন্স। এবং এটা কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে যারা নতুনও আসলেন তার মধ্যে কিন্তু কোনো এনকারেজমেন্ট আমরা দেখি নাই, এবং শুধু যে আমি একা এই জায়গাটাতে ফেইল করছি বলতে দ্বিধাই নাই, বাকিরা সবাই কিন্তু, এবং অনেক ট্যালেন্টেড স্পেসিফিক করে বলেন আসলে সমস্যাটা কোথায়? সমস্যা তো অনেকগুলা, স্পেসিফিক করে যদি একটা বলেন যে এই বড় সমস্যাগুলো আছে। একটা বড় সমস্যা হচ্ছে যে এখানে ওর একটা কাস্টমাইজ সলিউশন দরকার, ওর আসলে মোটিভেশন দরকার যে এইটা করব, এই কাজটা যে করব আমি, এই যে মার্কেটে এনলিস্টমেন্ট হবো, এটা তো বিশাল ঘটনা। এই এনলিস্টমেন্টটা করলে আমার লাভটা কি? অনেক দেশ জোর করে করাইছে, আমরা জোর করেও করাচ্ছি না, জোর করেও এমএনসিগুলোকে এনলিস্টমেন্ট করাচ্ছি না, বা বড় কোম্পানিগুলোকে এনলিস্টমেন্ট করাচ্ছি না। আর আবার অনেক দেশ যেটা করলো যে ওর ট্যাক্সে বেনিফিট দিল, প্রকিউরমেন্টে বেনিফিট দিল, ওদের সেন্ট্রাল ব্যাংক মানি ট্রান্সফারে সুবিধা দিল, যে তুমি যদি ইয়েতে হও, তুমি যদি আমাকে এনলিস্টমেন্ট হও, তোমার রিপ্যাট্রিয়েশন ফাস্টার হবে। দেখা যাচ্ছে আমাদের এখানে উল্টা হয়েছে, যে রিপ্যাট্রিয়েশন হয় নাই, আমি ডিভিডেন্ডটা পাঠাইতে পারছি না। তো দিজ আর দ্য ইস্যুস, যেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। অ্যাকাউন্টিং নিয়ে একটা সমস্যার মধ্যে পড়বে, আর আমরা তো জানি ক্যাপিটাল মার্কেটে একটু বেশি গভর্নেন্স থাকে, তো ও গভর্নেন্সটারও ভয় পায়, কিছু ডিসক্লোজারে ভয় পায়। ঠিক আছে, ও চাইলেই কি কোনো মার্জার করতে পারবে কি না, ও চাইলেই কি কোনো কিছু অ্যাকুইজিশন করতে পারবে কি না, সেই জায়গাগুলো ইজিয়ার কি না, সেটা মেজার করে।
গত বুধবার আমরা দেখছিলাম যে ব্র্যাকিপিএল থেকে একটা বিদেশি ফরেন বিনিয়োগকারীদের জন্য একটা সম্মেলন ছিল, সেখানে বাংলাদেশের পলিটিশিয়ানরাও যেমন উপস্থিত ছিল, সেইভাবে জাপানের একটা বড় বিনিয়োগকারী দল আসছিলেন এই বিনিয়োগ সম্মেলনে। তবে এই যে সম্মেলন হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক ধরনের প্রসপেক্ট দেখানো হয়েছে। আমরাও এর আগে দেখেছি যে বিগত যখন সরকার ছিল এবং কমিশন ছিল, আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট সামিট করেছি বা দেশে করেছি। এইটার ফল কি গতটার কোনো ফল পাওয়া গেছে কিনা, এখন যেটা করা হচ্ছে সেটার কোনো ফল পাওয়া যাবে কিনা, আপনার বিশ্লেষণটা যদি একটু বলেন। আমি তো শুধুমাত্র ইনভেস্টমেন্ট ব্যাংকে না, কমার্শিয়াল ব্যাংকারও। তো আমরা কমার্শিয়াল ব্যাংকে যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন করি। এই জিনিসগুলো হচ্ছে ক্যাম্পেইন হয়ে যাচ্ছে, ওয়ান টু ওয়ান অ্যাড্রেস হচ্ছে না। ক্যাম্পেইনের আগ্রহ তৈরি হয়। ক্যাম্পেইনে আমরা কি করি, আপনারা যারা নিউজ মিডিয়াতে আছেন, আপনাদেরও বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্ন সময় পার্টিসিপেট করেন, গেলেন, আগ্রহ তৈরি হইল। কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট কমিউনিকেশন। সেই ডাইরেক্ট কমিউনিকেশনটা ওয়ান টু ওয়ান, ওর প্রবলেমগুলো অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। আমি টার্গেট করতে হবে, ওইটার কথা বাদ দিলাম আমরা। আমাদের মার্কেটে 90s-এ 2000-এ যেটা হয়েছে যে স্কোয়ারের মতন প্রতিষ্ঠান তার আরেকটা কনসার্ন নিয়ে আসছে। স্কোয়ার ফ্যাশনস আসছিল, স্কোয়ার টেক্সটাইল আসছিল, এগুলো স্ট্রং। স্কোয়ারের তো আরও প্রতিষ্ঠান আছে, আসছে না কেন? কোথায় মোটিভেশনের অভাব? অ্যাড্রেস করতে হবে। মার্কেটের জন্য স্কোয়ারে আরও একটা, দুইটা, তিনটা প্রতিষ্ঠান খুব দরকার। মার্কেটের জন্য ট্রান্সকমের প্রতিষ্ঠান একসময় খুব দরকার ছিল। মার্কেটের জন্য মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান দরকার, আসছে না কেন? অ্যাড্রেস করতে হবে। দরকার জোর কি হইলে আসবে সেটা নিয়ে কাজ করতে হবে। আমরা যখন কমার্শিয়াল ব্যাংকে কোনো কাস্টমার আসে না, তখন কিন্তু আমরা অ্যাড্রেস করি যে কি হইলে আসবা তুমি। তো জিনিসটা ওই অ্যাঙ্গেলে খেললে আমার মনে হয় আসবে। এখন মার্চেন্ট ব্যাংক কিন্তু ওইটা দিয়ে দিতে পারে না। মার্চেন্ট ব্যাংক যেয়ে কিন্তু বলতে পারে না যে তোমার এইটা দিব আমি। আসলে কি মার্চেন্ট ব্যাংকের এখানে ভূমিকা আছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিএসসিসির ভূমিকাটা মূলত? বিসেকের এই যে জায়গাটা তৈরি হয়েছে, এখানে তো আর একটা মানে একটা আমরা বলে পিনাকল অফ অথরিটি হচ্ছে বিসেক। বিসেকের এখানে অ্যাড্রেসটা খুব স্ট্রং করতে হবে। এখানে মানে আমি সবার জন্য এক পলিসিতে গেলে হবে না যে আমি 45 দিনের মধ্যে একটা প্রতিষ্ঠান নিয়ে আসবো। 45 দিন লাগবে ফাইন্ডিংয়ের জন্য। সেটার জন্য যা যা করণীয়, এখানে কোনো ডকুমেন্টস ল্যাপসেস থাকবে, কোনো ইয়ে থাকবে, ওইটার জন্য বসে থাকবো 1 বছর 2 বছর, এইটা কোনো ভালো কাজ হইতে পারে না। হ্যাঁ, কিছু ডেভিয়েশনস থাকবে, সেই ডেভিয়েশনসগুলো 3 মাস 6 মাসের মধ্যে ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিতে হবে। চেক করলে দেখা যাবে যে না, আমি একটা বেস্ট কোম্পানি নিয়ে আসতেছি, সিআইবিতে কোনো ওভারডিউ নাই তার। হ্যাঁ, মালিকরা বছরের পর বছর ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের ইনভেস্টরদের অনেক প্রফিট দিচ্ছে। যারা 20 বছর আগে ধরে রাখছিল শেয়ারটা 20 বছর থেকে, তারা রিচ হয়ে গেছে, অনেক ভালো কিছু পাইছে, সমাজে ভালো কিছু ডেলিভার দিচ্ছে, বেস্ট তার অডিট রিপোর্ট। সেই ধরনের কোম্পানির যে সেই ধরনের কংগ্লোমারেটের কোম্পানি আসতে হবে। তো আমরা একটু শেষের দিকেই চলে আসি, একটু জানতে চাই এখন যে পুঁজিবাজারের অবস্থা, সেই জায়গা থেকে আসলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বলার উদ্দেশ্য বলতে আমরা সবসময় দেখি যে বিনিয়োগকারীদের অনেক ধরনের পরামর্শ দেওয়া হয় যে এভাবে বিনিয়োগ করেন, ওইভাবে বিনিয়োগ করেন। এই বিনিয়োগ করার ক্ষেত্রে আসলে পুঁজিবাজারের যারা বিনিয়োগ করবে, সেটা ছোট বিনিয়োগকারী হোক বড় বিনিয়োগ, কি কি জিনিস মাথায় রাখলে তার জন্য এটা লাভজনক বিনিয়োগে রূপান্তর করা সম্ভব হবে? জিনিসটা হচ্ছে যে আমরা এখানে বিনিয়োগ করছি টাকা আর্ন করার জন্য, ঠিক আছে? এবং টাকাটা কিন্তু এরকম না যে মানে প্রতিদিনই মানি প্রিন্ট করা যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে একবার আর্ন করে ফেললাম, পরে আবার লস হবে না, তাও কিন্তু না। চিন্তা করতে হবে আমার এই 1 বছর পরে, 2 বছর 3 পরে, 3 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে ওয়েলথটা যেন ম্যাক্সিমাইজ হয়। আমাদের যে আমরা গোল্ড কিনি কেন? আমরা জানি যে এটার প্রাইসটা বাড়বে, তো এবং এটা ভ্যালুয়েবল।
আমরা কিন্তু কেউ তামা কিনতে যাচ্ছি না, আমরা কিন্তু কেউ রাস্তার স্ক্র্যাপ কিনতে যাচ্ছি না, গোল্ড কিনতে যাচ্ছি। আমি জানি এটা ভ্যালুয়েবল, স্ক্র্যাপও ভ্যালু আছে, তো আমি একেবারে জাঙ্ক কিছু কিনছি, টিন কিনতেছি, হ্যাঁ, ময়লা কাগজ কিনতেছি। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস, আরেকটা জিনিস বলে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, কিন্তু আমাদের মার্কেটটা সে উল্টার হিসাব দেখায়। দেখা যায় যে আমরা গোল্ড কিনলে, আপনি যেটা বলছেন পুঁজিবাজারের ভাষায় যদি যেগুলো ব্লু চিপ কোম্পানি, সেটার যে গ্রোথ, মানে ক্যাপিটাল গেইনের জায়গা যদি বলি, সেটার গেইন অথবা জাঙ্কের যে গেইন, সেটা কিন্তু আসলে হিসাবটা উল্টে দিচ্ছে। এখন জাঙ্কের গেইনটা হচ্ছে কি, আপনি 2টা জাঙ্কে বা 5টা জাঙ্কে, হ্যাঁ, দেখা যাইতেছে 2টা জাঙ্কে আপনি প্রচুর প্রফিট করতেছেন, কিন্তু পরের যে আপনার অভ্যাসটা হয়ে গেছে এরকম যে আপনি জাঙ্কে ইনভেস্ট করেন, পরের যে 3টা জাঙ্কে আপনি খেললেন সেখানে আপনি নাই হয়ে গেলেন, অনেক লস হয়ে গেল। তো আপনার তো মিড টার্ম বা লং টার্ম কোনো আর কিছু থাকলো না। তো ওই জায়গাটা থেকে এই লোভটাকে সম্বরণ করতে হবে। আর একটা জিনিস বলা হয়, ইনভেস্টমেন্টটা হচ্ছে অ্যানিম্যাল ইনস্টিংক্ট। তো অ্যানিম্যাল ইনস্টিংক্ট হচ্ছে ও ইনভেস্ট করতে রাজি, জোর করে বেশি করে খাইতে চাবে, ঠিক আছে, মানে বেশি করে মানে কি, ও খাইতে চাবে, ও ইনভেস্ট, একটা প্রবণতা তৈরি হয়ে যায়। কিন্তু অ্যানিম্যালও তো শিখে যে এই শেয়ারগুলোতে কিনলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার মুখ পুড়ে গেছে, আমার শরীরে এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, তারপরে অ্যানিম্যাল কিন্তু এখানে যায় না। তো বাংলাদেশের ইনভেস্টরদের আমি বলছি যে আপনারা শিখেন যে কোন কোন শেয়ারে সর্বনাশ হয়েছে, হ্যাঁ, ওই আবার সর্বনাশের পথে যায় না। একবার ধরা গেছেন ঠিক আছে, 2বার ধরা গেছেন ঠিক আছে, 3বার ধরা গেছেন ঠিক আছে, এইবার শিখেন। 24 সাল থেকে 25 সালের মধ্যে যদি না শিখেন তাহলে মানে বিপদ আসবেই, আসতেই থাকবে, প্রতি বছর আসতে থাকবে। এই যে সামনে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমরা যেটা দেখি যে পুঁজিবাজারের ইলেকশনের একটা ইম্প্যাক্ট পড়ছে বলে বলছেন বিভিন্ন বিনিয়োগকারী এবং রাজনৈতিক কর্তা ব্যক্তিরা বলছে। আপনি কি দেখছেন ইলেকশনকে ঘিরে পুঁজিবাজারের স্টেবিলিটি বা গ্রোথ, এই জায়গাটা কি দেখছেন? হ্যাঁ, মানুষ তো নিয়মতান্ত্রিকতা চায়, মানে সরকার পরিবর্তনের জন্য নির্বাচন তো নিয়ম, বিদেশি ইনভেস্টররা নিয়মতান্ত্রিকতা চায়, এবং সেই কারণে আসলে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের আগ্রহ আছে। কারণ হচ্ছে এই যে সরকারটা এটা যত ভালো কাজই করুন, এইটা কিন্তু আসলে নিয়ম না, এটা একটা ঘাসের মাঠে ঘাস ফুলের মতন একটা ব্যাপার। ঘাস ফুলটা নিয়ম না, ঘাসটা নিয়ম। যে গণতন্ত্র মানে ইকোনমি এবং পলিটিক্স সব কিছুই একটা নিয়মের মধ্যে যখন চলবে, আমরা মনে করি যে এটা ভালো ফিল্ড, মানুষ ওইটাই আকাঙ্ক্ষা করে, বিদেশিরও আকাঙ্ক্ষা করে যে একটা নির্বাচিত সরকার আসবে, সেইটা 5 বছর থাকবে, এবং তারপরে দেখা যাবে সেই নির্বাচিত সরকার নিয়ম, তারাও নিয়মের মধ্যে চলবে, একটা গাইডলাইনের মধ্যে চলবে, তাহলেই না ইকোনমি যাইতে ভালো দিকে অবস্থান যাইতে পারবে। এক দুই কথা একটা জিনিস উত্তর দিবেন। আপনার কাছে যদি সাপোজ যে একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, আপনি এখন বাজার যে পরিস্থিতি থেকে কত % ইনভেস্টমেন্ট করবেন, নাকি আপনি কিছু ক্যাশ রেখে দিবেন? আপনার ব্যবস্থাপনাটা কি হবে? ব্যবস্থাপনা হবে যে আমি সবসময় বলি যে আমাদের দেশের ট্র্যাডিশনাল হিন্দুরা যারা আছেন, হিন্দু মায়েরা বোনেরা, ওনারা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ইনভেস্টর, যে ওনারা গোল্ডে কিছু রাখেন। গোল্ডে যদি পারা যায় এখনও ইনভেস্ট করা উচিত, রিয়েল এস্টেটে ইনভেস্ট করা উচিত। আর তারপরে তো ক্যাপিটাল মার্কেটে, যেহেতু আমাদের প্রবণতা হচ্ছে আমরা এটা দেখেছি, শিখেছি, বা আমরা মনে করি যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভালো হবে, বাংলাদেশে যেহেতু আমাদের বিশ্বাস আছে, বাংলাদেশের ইকোনমিতে আমাদের বিশ্বাস আছে, কিছু ইনভেস্টমেন্ট কিন্তু আমরা ভালো ইনভেস্টমেন্টে করব। কারণ আমরা ক্লিয়ার সাইন দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু স্টক এরা নিয়ার মনোপলিতে চলে যাবে, দারুণ করবে, কারণ ওরা ওই কর্পোরেট গভর্নেন্সটাতে বেস্ট রেজাল্ট পাইছে এবং বেস্ট রেজাল্টে অভ্যস্ত হয়ে গেছে, এবং এমন হইতে পারে তারা বিদেশে গ্রো করতে পারে। তো ওইখানে আমরা কিছু ইনভেস্ট করবো, অ্যাটলিস্ট 25% ইনভেস্টমেন্ট তো করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস মার্কেটসে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা পুঁজিবাজারের
পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছ থেকে। জানছিলাম যে আসলে শেয়ার বাজারে বিনিয়োগের এখন জায়গা কি বা কোথায় কোথায় বিনিয়োগ করা যায়, কি কি সমস্যা রয়েছে, এইসব নিয়ে জানছিলাম। পরবর্তী টিভিএস মার্কেটস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।